আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না ফারা, প্লিজ কান্না করো না। এভাবে কেউ কাঁদে? ফারার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না? তুমি সবসময় শুধু মিথ্যাই বলো। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারহার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে। এসব উল্টাপাল্টা কথা তোমায় কে বলেছে ফারা? ফারা নাক টেনে বলে, ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে, ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছো সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়। আংটি দিয়েছে? সামিয়ার নামটা পরিচিত ঠেকল। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে। সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে। অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো। ফারহার কথায় ভাবনা রেখে ফারহার দিকে তাকালো। ফারা ভেজা গলায় শুদ্ধর বুকে দু হাতে ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দেবো না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্নামাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারহার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলে দু হাতে ফারহার মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারা তুমি, আমার বুকের খাঁচার বন্ধনী পাখি আমার ফারা। আমার ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে এসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে। শুধু কাঁদাও আমায়, আমায় সুন্দর বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারহার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেয়ায় গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারা ভেজা চোখেই রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পেছন থেকে ফারাকে জড়িয়ে নেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারা পাখি আগুন সুন্দরী। ফারা থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? দুনিয়া উল্টে গেলেও আমার ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে, তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধর রাগ হলো। ফারার আঙ্গুলের ভাঁজে তার দু হাতের আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে এত বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছ? ফারা ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। মৃদু স্বরে বলে। ইচ্ছে করছে না। ফারা নড়ে চড়ে ওঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরে মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারহার গালের সাথে তার গাল ঘষে। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারাকে ছেড়ে ফারহার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আচ্ছা তাহলে সামিয়াকেও বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুদ্ধ মৃদু হেসে ফারহার দুহাত তার দুহাতে আঁকড়ে ধরে। দুহাত জমা করে হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারা, আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের, গ্রামে শহরের মতো কালচার না। মা শহরে মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? ফারা উত্তর করে না। শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারা? ফারা মাথা নিচে করেই উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি বুঝিয়েছো? শুদ্ধ ভাবলেও আসলেই তো সে কি কখনো বলেছে নাকি বুঝিয়েছে। উল্টে যখন থেকে বুঝেছে ফারহা তার প্রতি উইক, তখন থেকে শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদুস্বরে বলে, তুমিও তো আমাকে বলোনি, বোঝা হয়নি,
তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফাড়া পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফারা ঢোক গিলে বলে। আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে। ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফাড়া পাখি, বুঝেছ? ফারা নাক টেনে বলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে, অতপর বলে। তবে এত কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারা শুদ্ধর দিকে চেয়ে বলে। তখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এমন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তে শুদ্ধর চোখে মুখে রাগ ভর করে, অতপর বলে। তুমি কার খুলে উঠবে? ফারা মুখ বাঁকিয়ে বলে। আমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো? কাকে সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারহার দিকে, শক্ত কণ্ঠে বলে। ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না, জান নিয়ে নিব একদম। ফারা কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারহার হাত, চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারহার দিকে চেয়ে বলে। তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারা নাক টেনে বলে। আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও। যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করার, পোড়া কপাল আমার। ফারা রেগে বলে। তুমি আবার আমাকে উল্টোপাল্টা বলছো? শুদ্ধ হেসে বলে। কি বলো? আমার শব্দগুলো উল্টেপাল্টে হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দুষ্ট জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলোর সংযোগ উল্টাপাল্টা করে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলো তোমার কাছে উল্টাপাল্টা লাগছে। তোমার দুষ্ট জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো। ফারা রেগে বলে। শুদ্ধ ভাই? শুদ্ধ হেসে বলে। আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফারা, শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই বলে ডেকে চরম মূর্খতায় পরিচয় দিচ্ছ। ফারা ভ্রুকুচকে শুদ্ধর দিকে চেয়ে বলে। তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে। জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না, তাহলে বাস্তবায়ন করে দেখাচ্ছি। কথাটা বলে শুদ্ধ হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শখ খায় মেয়েটা। শুদ্ধ মৃদুস্বরে বলে। সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরাই। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফাড়া পাখি। ফারা ঢোক গিলে শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারাকে। ফারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। ফারা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছ? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে। দরজা আটকাও। মায়েরা বেডের এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা দুপা ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়রার দিকে চেপে বসে। দু হাতে মায়রার চুলগুলো পেছনের দিকে দিয়ে দেয়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চুলগুলো বার কয়েক প্যাঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে। হোয়াট? মায়রা মুখের খাবার শেষ করে আবদার করে। আমি ইনায়া আপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে। ওকে ফাইন, নিয়ে যাব। সব খাবার শেষ করো ফাস্ট। মায়রার মুখে হাসি ফুটে ওঠে, হেসে বলে। সত্যি যেতে দেবেন? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম, অতঃপর বলে। স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ অ্যাগেইন ডোর লক করে চলে যাব। মায়রা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝে খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে। শেষ? ইরফান ভ্রু কুচকে বলে। আমাকে দিচ্ছ কেন? মায়রা জিহ্বায় কাপড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে। স্টুপিড বাঁদর।
মায়েরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো যে সে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মায়েরা অবাক হয়ে তাকায়, এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে, গায়ে শার্ট নেই। দেখে শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতে কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল, নিজেকে সামলে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ও পাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে। হোয়াট? মায়রা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের ওপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়রা অবাক হয়ে বলে। এটা কোথায় পেলেন? মায়রা বোকা বোকা প্রশ্নে ইরফান ভ্রু কুচকে বলে। কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরে তাকে যেতে হবে, খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। মায়রা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটি মেয়ে ভেতরে আসে, জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝের একজন। মায়রা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। মায়রাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছো? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত তার দু হাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করবো না। ইউ নো আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মায়রা ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে। মায়রার চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ইচ্ছে করল এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলেই মায়রার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল। ইরফান ইনায়ের ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাত ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভেতরে চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রা ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ের পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়রাকে দেখে বলে, মাইরা এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়ের উদ্দেশ্যে বলল, আপু, আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়। কেমন আছিস মা? মায়রা নিজেকে সামলে নিল, ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা। তুমি কেমন আছো? মায়রার মা মায়রার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়রা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে। মায়রা হেসে তার ছোট্ট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে। মায়রা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে, আমিও বালুয়াতি বাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়রা তার মায়ের দিকে চেয়ে বলে, বললেন আছে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও
মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে। মায়েরার মা ছোট করে বলে। তুই সত্যি ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ। ভালো না থেকে উপায় কি? মায়রার মা ছলো ছলো চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়রার মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়রা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দু হাতে লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে। এক পর্যায়ে বলে, মায়রা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞেস করে, আপুকে মিস করেছিলি ভাইয়া? লাবিব মায়রার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে। মায়রা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিব তোকে। লাবিব খুশি হয়। মায়রা তার ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়রার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলে মায়রার কোল থেকে বাচ্চাটাকে দুহাত নিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। আরে কি করছেন? ইরফান রেখে বলে, স্টুপিড, তোমাকে ইনায়ার ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো? মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি অসহ্য একটা। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়রার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়রা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগে ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো, নামাও বলছি। মায়রা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইকে কোলে নিতে পারবো না। ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা বিধ চোখে তার দিকেই চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়ল না। খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এটা তো খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মায়রার মতো করেই ফিসফিসিয়ে বলে। মায়রা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়রার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হৈহুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে, নিভছে। ফায়েজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফায়েজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমায় দেবার পালা। ফায়েজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছুই ভাবতে পারিস না। শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের ভুলে ফুটেছে, তাও সে বুলি নয়, একেবারে বুধের মুখে রাম রাম বলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো বেয়াদব শালা? ফায়েজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুধু পাত্তা দিল না। মায়রা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলতে, আড্ডা দিতে ব্যস্ত। মায়রা লাবিবকে কোলে থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দু হাতে দুটো জুতো নিয়ে মায়রার কাছে দৌড়ে আসে। মায়রা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়রার গালেও গুনে গুনে 3টে চুমু খেয়ে বলে। মায়রা ফায়েজের জুতো দুটো স্টেজের পেছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো। কেউ পাবে না এবার এই জুতো।
এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়, তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না, করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়রার দিকে তাকায়। মায়রা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এইটা তোর আরেকটা আপুই, এখানে বসে এগুলো খাবি। আমি একটা কাজে যাই। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়রা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরো দিব তো? লাবিব মায়রার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমিও দেয় না। মায়রা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মাইরা। মায়রা ঝাপসা চোখেই হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, তবুও দিব, কাঁদলে কিছুই দিব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর। বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়রা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমিও খাও কিনো আমার চকলেট। মায়রা চোখ ছোট ছোট করে বলে, তুমু দিব না কিন্তু। লাবিব আর কিচ্ছু বলল না। তার আপুইয়ের চুমু লাগবে তার, চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়রার কিচ্ছু না বলে ইনায়ের সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে এই ভেবেই উত্তর দেয়। জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়েরা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়েরা তো খুব গোপারু, একটু একটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো? ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু যে কথাটা বলেছে সে অ্যান্সার দিতে খুবই বিব্রত বোধ করছে, সাথে গালে হাত দেওয়ায় একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মায়রাকে এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমিষে আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রুকণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেডসাইড টেবিলের ওপর ফোন বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাভার থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে। ব্ল্যাক গ্যাভার্ডিন প্যান্টের উপর পাতলা ব্ল্যাক শার্টটি জড়িয়ে নিল। দু হাতে শার্টের হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাত ঘড়ি হাতে পড়তে পড়তে একবার মায়রার পানে তাকায়, তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে ব্যালকনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতরে যে ঘরটা আছে সে ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়। এই দরজা খোলা কেন? ভেতরে উকি দিলে মনে পড়ল এই ঘরের লাইট ফিউজ হয়েছে কতদিন। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালো, কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। ইরফান ব্যালকনিতে গেলে মায়েরা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বলল, লোকটা তাকে কিছুই বলল না। বললেও কি, সে শুনতো না। ভালো লাগে না আর। তাছাড়া সে যা বলেছে ভুল তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাত হয়ে বা হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে। ইরফান ব্যালকনির দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারের মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করলো। অন্ধকারের মাঝে অজানায় দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টে সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে হুব্বা বুব্বা চুইংগাম বের করে মুখে দেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা বুব্বা চুইংগাম কিনেছে ইরফান, কারণ অবশ্যই মায়েরা সিগারেটের গন্ধও সহ্য করতে পারে না বলে। দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চাবায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে, মুখাবয়বে চিরাচরিত গাম্ভীর্য, মুখ জুড়ে ভাবনার ছাপ।
কিছুক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতর প্রবেশ করে। বেডের উপর নজর পড়লে দেখলো মায়রা এদিকে ফিরে শুয়ে চোখ বুজে। ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। মায়রার মাথার কাছে বসে, বাম পায়ের হাঁটু মেঝেতে ঠেকায়, ডান পা সামান্য উঁচু করে রাখে। বাঁ হাতে মায়রার গালে হেলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। মায়রা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মায়রার ফোলা মুখ পানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মায়রা কেন কাঁদল। মায়রাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথার আসতে এক প্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এত কাঁদল? ইরফান বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জল গোনা মুছে দিল। মায়রার গাল আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল গার্ল। মায়রা সাড়া দিল না। একটু নড়ে চড়ে ঘুমের ঘোরে ডান হাতে ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপরে আসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের উপর রাখা মায়রার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠোয় নিল। এরপর মায়রার হাতের উল্টো পিঠে ছোট করে একটা চুমু খায়। আবারও মৃদুস্বরে ডাকে, লিটল গার্ল। মায়রা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি, একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ডাকে স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়, তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনেও কথা বলবে না, প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভ্রুকুচকে বলে, আই নো তুমি জেগে আছো। মায়রা ঢোক গিলল। বন্ধ চোখে ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চায়। ইরফান ছাড়ল না মায়রার হাত। বাঁ হাতে মায়রার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে, ওপেন ইউর আইজ। মায়রা শুনল না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালো তো দেখতেই পারে না এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঢ় হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে। ইরফান মায়রার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, চোখ খুলবে নাকি আমি কিছু করব? মায়রার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায়, ছুটাতে চায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে। মায়রা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়, তবে চোখ খোলে না। ইরফান মায়রার বুড়ো আঙ্গুল তার মুখে পুড়ে নেয়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার বুড়ো আঙ্গুলের মাঝ বরাবর দাঁত বসায়। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙ্গুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বাঁ হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে ঠেলে বলে, অসভ্য লোক, আমার আঙুল ভেঙে গেল, ছাড়ুন। ইরফান মায়রার দিকে চেয়ে আঙ্গুলে বসানো দাঁত শিথিল করল, তবে মুখ থেকে আঙ্গুল বের করল না। সাথে শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার দিকেই চেয়ে রইল। মায়রা ইরফানের গলায় কয়েকটা খামচি দেয়, হাত ছাড়া পাবার আশায়। ইরফান ভাবলিসীন, কি একটা অবস্থা। মেয়েটা মিনমিন করে বলে, আমার হাত ছাড়ুন। ইরফানের দেহের যেমন কোনো নড়চড় নেই, তেমনি দৃষ্টিরও নড়চড় নেই। ইরফানকে একদমই তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হলো মায়রার। তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গিলল। চোখ জুড়ে ভীতি দেখা দিল। তাকে লোকটা এখন কি করবে? এই আঙ্গুল ভেঙে দেওয়ার পণ করছে নাকি? তার ভাবনার মাঝে ইরফান খুবই আলতোভাবে মায়রার আঙ্গুল মুখ থেকে বের করে ফেলে, হাত ছেড়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙ্গুলটা উল্টে পাল্টে দেখল, ইস, দাঁত বসিয়ে দিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, রাক্ষস একটা। ইরফান তার বাঁ হাতে মায়রার দিকে এগিয়ে দিলে মায়রা ভয় পায়। ইরফান বাঁ হাতে বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁটের নিচে চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, ওকে। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোককে রাক্ষস বলল, আর ইনি বলছে ওকে? এই লোক পাগল টাগল হয়েছে নাকি? মায়রার ভাবনার মাঝে ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন পাশের রুমে গিয়ে কিছু দেখে ভয় পেয়েছো? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কিছে? তবে ইরফানের কথায় অবাক হলো।
এই ঘরে এমন কি আছে যে সে ভয় পাবে? তার খুব মন খারাপ ছিল বলে বেড থেকেই নামেনি। অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখতো ওই ঘরে কি আছে। অতঃপর অবাক হয়ে জিজ্ঞেস করে, ওই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুচকালো। মায়রার কথার ধরনে বুঝলো মায়রা ওই ঘরে যায়নি। মায়রার মুখপানে চেয়ে ঠান্ডা গলায় বলে, নাথিং। মায়রা কৌতূহলী চোখে প্রশ্ন করে, তাহলে ভয় পাওয়ার কথা বলবেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ ইউ আর এ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হলো, কিচ্ছু বলল না। ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদছিলে কেন?